গল্পের নাম ইচ্ছে দুপুর, লেখা খাদিজা আরুশি আরু, পর্ব সংখ্যা 5। ওনার কথা শুনে আমি অন্যায় মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। এখনকার কান্নাটা স্যারের জন্য নয়, বরং ময়ূরীর জন্য। মেয়েটা কত কি না সহ্য করেছে, অথচ আমরা কত অল্পতেই আশা ছেড়ে দেই। উনি কিছুক্ষণের জন্য থামলেন, হয়তো তার গলায়ও কান্নার দলা আটকে আছে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে উনি আবার বলতে শুরু করলেন। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে গিয়েছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বাসায় ফোন দিলাম। ময়ূরীর কথা জিজ্ঞেস করায় মা বলল ময়ূরী নিজের ঘরে আছে। ফোন দিতে বলায় বলল গোসলে গেছে। বুঝলাম মা কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। যখন রেগে গিয়ে ঝাড়ি দিলাম, তখন ফোনের ওপাশ থেকে মায়ের কান্নার শব্দ ভেসে এলো। আমি তখন থরথর করে কাঁপছি। কোনো এক অশুভ সংবাদের জন্য নিজেকে তৈরি করছি। নিজেকে সামলে গলার স্বর নরম করে মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে ময়ূরী, আমাকে বলো। মায়ের কান্নার বেগ আরও বাড়তে লাগলো। কাঁদতে কাঁদতে তিনি বললেন, দিদিভাই আত্মহত্যার চেষ্টা করেছে। 5 দিন হলো ছোট খোকা এখন হাসপাতালে ভর্তি আছে। অবস্থার কোনো উন্নতি নেই। ডাক্তার বলেছে তাদের কিছু করার নেই, সব উপরওয়ালার হাতে। যদি বেঁচে ফিরে তবে তা হবে মিরাক্কেল। তুই পারলে ফিরে আয় ছোট খোকা। আল্লাহ না করুক মেয়েটার ভালো মন্দ কিছু হয়ে গেলে তুই তো শেষ দেখাটাও দেখতে পাবি না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ফোনটা কেটে মেঝেতে বসে পড়লাম। তখন দেশে ফেরা অসম্ভব ছিল। মানে আমার গত 9.5 মাসের কষ্টকে জলাঞ্জলি দেওয়া। তবে সে মুহূর্তে আমার মেয়ের কষ্টের সামনে আমার এতটুকু ক্ষতি আমার চোখে লাগছিল না। আমার পরিচিত অনেক লোক ছিল সে দেশে। 3 ঘন্টার মধ্যে টিকিট করে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। দেশে ফেরার পর ভাইয়াকে কল দিলাম হাসপাতালের ঠিকানার জন্য। ফোন করার পর ভাইয়া আমাকে সোজা বাসায় আসতে বলল। আমার মনে তখন 2 রকম চিন্তা ঘুরছে। এক, ময়ূরী বিন্দির মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল না তো। 2, ময়ূরী নিশ্চয়ই সুস্থ এখন। বাড়ি ফেরার পর আমি দেখলাম বাড়ির সামনে অনেক লোকজন। ভিতরে গিয়ে দেখি বসার ঘরের সবাই কাঁদছে। বুঝতে পারলাম আমার জন্য কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে। পরে জানতে পারলাম মা আমার সঙ্গে কথা বলে ফোন রাখার পরপরই হাসপাতাল থেকে ফোন করে জানায় ময়ূরী মারা গেছে। আর কিছুক্ষণ আগে বাবা, ভাইয়া ও ওরা আমার মেয়েটাকে কবর নামক অন্ধকারে ঘরে শুয়ে দিয়ে এসেছে। মেয়েটাকে শেষ দেখাও হলো না। যদি জানতাম আমার দেশান্তর হওয়া আমার সর্বশান্ত হওয়ার কারণ হবে, তবে কখনো যেতাম না। তারপর বেশ কিছুদিন ট্রমায় ছিলাম। সারাদিন ময়ূরীর ঘরে ওর জিনিসপত্র নিয়ে বসে থাকতাম। যখন একটু স্বাভাবিক হলাম, তখন খোঁজ নিলাম ওই ছেলেগুলোর সম্পর্কে। একদিন পুলিশও হাতে নাতে ধরলাম। আমার কাছে ময়ূরীর চিঠিটা ছিল, সুতরাং ওদের শাস্তি দিতে তেমন সমস্যা হয়নি। তারপর আর এই দেশে মন টিকেনি। আবার ক্যালিফোর্নিয়াতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো। তারপর সেখানে দীর্ঘ 7 বছর থাকার পর আমার সহকর্মী এক বাংলাদেশি ডাক্তারকে বিয়ে করে দেশে ফিরি। তারপর যে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করিনি তা নয়, যোগাযোগ এখনও আছে, তবে আগের মতো টান অনুভূত হয় না। স্যারের সব কথাগুলো শোনার পর আমার কান্নার বেগ আরও বাড়ল। একটা মানুষকে সৃষ্টিকর্তা এত কষ্ট কেন দিলেন কে জানে। আমাকে স্বাভাবিক করতে স্যার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ইচ্ছে মা, এবার তোমার কষ্টগুলো বলো তো শুনি। সে মুহূর্তে আমার মনে হয়েছিল আমার জীবনে তো তেমন কোনো কষ্টই নেই। যা আছে তা হলো হঠাৎ পরিবর্তন। আমি কান্না থামানোর চেষ্টা করে বলেছিলাম, আপনার এত কষ্ট শোনার পর আমার কাছে আমার কষ্টগুলোকে তুচ্ছ মনে হচ্ছে। আমার কষ্ট পড়ে একদিন বলবো নি আপনাকে। তুমি হয়তো ভাবছো আমি অনেক কঠোর হৃদয়ের মানুষ, তাই কাঁদছি না। আসলে পরিস্থিতি আমাকে কঠোর বানিয়ে দিয়েছে। আমার পরের ঘরে একটা ছেলে আছে, তবে সে ময়ূরের মতো আমার অন্তরে জায়গা করতে পারেনি। তা তোমাকে তো আগে দেখিনি কখনো। ফার্স্ট ইয়ার? হ্যাঁ। আরে আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি তোমাদের প্রফেসর। কোন সাবজেক্ট? স্যার মুচকি হেসে বললেন, সেটা ক্লাসে গেলে দেখতে পাবে। যাও মা, নিজের ঘরে যাও, তোমার দুঃখটা তোলা রইল, আরেকদিন আয়োজন করে শুনবো। স্যারের স্বাভাবিক ব্যবহারে সেদিন ভীষণ অবাক হয়েছিলাম। তারপর সত্যি স্যার আমার কষ্টগুলো শুনেছিলেন। এই একটা মানুষ যে আমার জীবনের সব খুঁটিনাটি বিষয় জানেন। আমার বিয়ের কথাটাও একমাত্র স্যারই জানতেন। অতীত নিয়ে ভাবছিলাম, হঠাৎ স্যারের ডাকে বাস্তবে ফিরে আসি। কী রে ইচ্ছে মা, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস? আমি যে একটা জরুরি কথা বলতে এলাম, তা কি শুনবি না?
ও হ্যাঁ স্যার, বলুন। স্যার, আমাকে মাঝে মাঝে তুমি সম্বোধন করেন, আবার মাঝে মাঝে তুই। স্যারের সম্বোধনগুলো আমার বড্ড প্রিয়। আজকে ডিএম আমার কাছে এসেছিল। তো কি হয়েছে? এ আর নতুন কি? সে তো প্রায়ই আপনার কাছে আসে। তার সঙ্গে তো আবার আপনার অনেক সখ্যতা। এবার সে নিজের কথা বলতে আসেনি ইচ্ছে, সে এসেছে একটা আবদার নিয়ে। বলতে পারিস একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? সে তোকে বিয়ে করতে চায় ইচ্ছে। হ্যাঁ। তা কি করে সম্ভব? আমার তো বিয়ে হয়ে গেছে। সেটা তুই জানিস, আমি জানি, কিন্তু ডিএম জানে না। আপনি বললেই তো হতো। তুই এখানকার কাউকে তোর বিয়ে সম্বন্ধে কিছু জানাসনি, সুতরাং আমার বলাটা বাজে লাগে। ডিএম আমার প্রিয় ছাত্রদের একজন, আমার অনেক আদরে। আর তুই আমার মা, আমার মেয়ে। তোর জীবনের সব ঘটনা আমি জানি, তাই আমি চাই তুই ভেবে দেখ। স্যারের কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। বিড়ালের মতো মিনমিন করে বললাম, কি ভাববো? তুই কিন্তু একদিন বলেছিলি পাশ করার পর তোর বরকে ছেড়ে দিবি। তা সেটা তো এখনো বলছি। তাহলে ডিএম এর প্রস্তাবে রাজি হতে সমস্যা কোথায়? তুই তো বলেছিলি তোর ডিএমকে ভালো লাগে। ডিএম শিক্ষিত, আমার বিশ্বাস তুই পুরো ঘটনাটা বুঝিয়ে বললে ও বুঝবে। তুই ভেবে দেখ, দরকার পড়লে সময় নে, তবে সিদ্ধান্ত হ্যাঁ হোক বা না সেটা ডিএমকে তুই বলবি, আমি না। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ। আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। একবার মনে হচ্ছিল এ কিসের বিয়ে, এটা তো নিছকই নাটক। আবার ওই মানুষটার প্রতি টান অনুভব করছিলাম। আর যাই হোক, সে যদি আমাকে সংসারের বেড়ার জালে বেঁধে কাঁধে দায়িত্বের বোঝা চাপিয়ে দিত, তবে হ্যাঁ, তো আমি ডাক্তার হতে পারতাম না। কিন্তু অন্যদিকে ডিএম এর প্রতি ভালো লাগাটাও ছাড়তে পারছিলাম না। শেষে সিদ্ধান্ত নিলাম ডিএমকে সব বলবো, তারপর আগে তার সিদ্ধান্ত শুনবো, তারপর নিজে কোনো একটা সিদ্ধান্ত নেব। হতেই তো পারে আমার বিয়ের খবর শুনে তার আমাকে বিয়ে করার সুখ স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হলো। পরদিন সকালে লাইব্রেরিতে উকি দিয়ে দেখি ডিএম খুব মনোযোগ দিয়েই বই পড়ছে। একটা মানুষ কি করে এত পড়তে পারে কে জানে। সকালে লাইব্রেরিতে তেমন কেউ থাকে না, তাই সে মুহূর্তে কথা বলার জন্য লাইব্রেরি থেকে ভালো জায়গা কিছু হতে পারে না। তাই ওনার কাছে গিয়ে চেয়ার টেনে বসলাম, কোনো প্রকার ভূমিকা ছাড়া সবটা বললাম। উনি তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না। খুব অবাক লাগছিল, তবুও নিজেকে সামলে নিলাম। আর যাই হোক, এত বড় মেডিকেল কলেজের শিক্ষক কখনো ঠকবাজ হতে পারে না। পরদিন উকিলের কাছে গিয়ে ডিভোর্সের আবেদন করতে গেলে সে জানালো বরের নাম ছাড়া কিছুই সম্ভব নয়। বরের নাম জানতে তুর্যকে ফোন দিলাম। সেদিন আমার বরের মেসেজটা তুর্যকে ফরওয়ার্ড করার পর তুর্য বাড়িতে অনেক ঝামেলা করেছিল। সত্যি, এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার বরের প্রতি আমার যতটা অনীহা ছিল, তার থেকে 1000 গুণ বেশি তুর্যর ছিল। ফোন করে নাম জানতে চাইবার পর তুর্য কিছুটা অবাক হয়ে বলল, আপু, তুই সত্যি তোর বরের নাম জানিস না? তোদের বিয়ের তো 4 বছর হলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে। অলরেডি